আজ তোমাদের 17 নম্বর অধ্যায়ের বাকি অংশটা পড়াবো। এখানে কি বলেছে দেখো, মুখবন্ধ কৌটোর কটি বক্রতল। মুখবন্ধ কৌটোর পাশে ছবিটা দেয়া আছে, দেখো মুখবন্ধ কৌটোর একটি বক্রতল ও দুটি সমতল। এইটা একটা দেখো, এইটা একটা মুখবন্ধ কৌটো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই কৌটোটা আমরা কি দেখতে পাচ্ছি, মুখবন্ধ কৌটোটা ওপরেরটা হচ্ছে সমতল গোলাকার, নিচেরটাও দেখো সমতল গোলাকার, আর কি এটা এই জায়গাটা বক্রতল। ঠিক আছে, এটা তাহলে একটা বক্রতল, তাহলে আমরা কি লিখবো, মুখবন্ধ কৌটোর একটি বক্রতল। ঠিক আছে, এখানে লেখো একটি বক্রতল এবং দুটি সমতল। প্রান্তরেখা কটি হবে, দেখো প্রান্তরেখা এখানে দেয়া আছে, দুটি হবে প্রান্তরেখা। কৌটো, পাইপ ইত্যাদি আকৃতির ঘনবস্তুগুলোর নাম চোঙ বা বেলন। তাহলে এই রকম কৌটো আকৃতির যে বস্তুগুলো, ঘনবস্তুগুলো, তাদেরকে আমরা কি বলবো, চোঙ বা বেলন। এবার নিচে ফাঁকা ঘরটা পূরণ করব। নিরেট চোঙের উদাহরণ, নিরেট চোঙের উদাহরণ কি হবে, লোহার রড, আর কি হবে না ছোলা পেন্সিল। যখন পেন্সিলটা তোমরা দোকান থেকে কিনে আনো তখন কি থাকে, দুদিকটা এইরকম থাকে, তাই তো, এই যে এই দিকটা যেরকম থাকবে এদিকটাও সেরকম থাকে, কিন্তু আমি এটা ছুলে দিয়েছি বলে এদিকটা ঠিক হচ্ছে না। সেই জন্য বলছি যে নতুন যখন পেন্সিলটা তোমরা দোকান থেকে কিনে আনো তখন দুদিকটা এইরকম থাকে, সেইটা কি হয় না চোঙের মতো দেখতে হয়। সেই জন্য এখানে আমরা কি লিখেছি, লোহার রড এবং না ছোলা পেন্সিল। তল সংখ্যা কটি হবে, তল সংখ্যা তিনটি হবে, একটা হবে বক্রতল আর দুটি হবে সমতল। ঠিক আছে, এরপর দেখো এখানে একটা ঘনবস্তু আমরা দেখতে পাচ্ছি, এটা কি পুরু ফাঁপা নলের কটি সমতল। এটা একটা ফাঁপা নল, তাহলে ফাঁপা নলের কটি সমতল হবে, দুটি সমতল হবে, এবং বক্রতল কটি হবে, একটি বক্রতল হবে। ফাঁপা নল মানে কি, ওপরটা ফাঁকা এটাও ফাঁকা, তাহলে এই দুটো কি সমতল, তাহলে দুটি সমতল আর একটা হচ্ছে বক্রতল, এই পাঁচটাকে আমরা বলবো একটি বক্রতল। ফাঁপা নলের আকারের ঘনবস্তুর নাম কি না ফাঁপা চোঙ, এটাকে আমরা কি বলবো, ফাঁপা চোঙ। কিরকম না জলের পাইপ, যেটা দিয়ে জল যায় যে পাইপে, সেই পাইপটা ফাঁকা চোঙ, ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের তাহলে উদাহরণ আমরা কি লিখব, জলের পাইপ আর কি ড্রাম। দেখবে যে ড্রামে তেল থাকে সেটা অনেক এই রকম দেখতে হয়। ঠিক আছে, তাহলে জলের পাইপ আর ড্রাম। তল সংখ্যা কটি হবে, তিনটি হবে তল সংখ্যা। তলের ধরন কি হবে, একটি হবে বক্রতল, দুটি হবে সমতল। এরপর আমরা আসব, এবার আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি। যারা পারবে তৈরি করবে। মিশরের যে পিরামিড দেখি তাকে এখানে আঁকার চেষ্টা করা হয়েছে, দেখো নিজেরা আঁকার চেষ্টা করবে। কিভাবে না, পাশের ছবিতে কি আমরা দেখতে পাচ্ছি না, ভূমি বা তলদেশ চতুর্ভুজ না ত্রিভুজ, এইটাকে আমরা বলবো ভূমি। ঠিক আছে, তাহলে এটা কি চতুর্ভুজ, তাহলে দাগ দেবে কোনটাতে, চতুর্ভুজে। পাশের ছবিতে এই ভূমিটা হচ্ছে চতুর্ভুজ। এর কটি পার্শ্বতল আছে, গোনো কটি পার্শ্বতল আছে, একটা, দুটো, তিনটে, ওই পাশে একটা আছে, চারটে। তাহলে এর কি চারটি পার্শ্বতল আছে। পার্শ্বতলগুলির আকার কিরকম, এগুলো দেখতে কিরকম, পার্শ্বতলগুলি দেখতে পাচ্ছি ত্রিভুজাকার। তাহলে এখানে কি লিখবো, পার্শ্বতলগুলি ত্রিভুজাকার। পার্শ্বতলগুলি ত্রিভুজাকার। পার্শ্বতলগুলি অগ্রভাগ ক্রমশ সরু হয়ে একটি বিন্দুতে মিশেছে। দেখো পার্শ্বতলগুলো, পার্শ্বতলে কটা ত্রিভুজ আছে, একটা, দুটো, তিনটে, চারটে ত্রিভুজ আছে। তাহলে চারটে ত্রিভুজাকার পার্শ্বতল গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে, ক্রমশ সরু হয়ে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, এখানে বিন্দু হবে, বিন্দুতে মিলিত হয়েছে। এই পিরামিডের তাহলে মোট তল সংখ্যা কটি হলো, পার্শ্বতল আমরা কটি পেয়েছি, চারটি, আর নিচে একটা তল হচ্ছে চতুর্ভুজাকার, তাহলে কটি হলো, এই পিরামিডের মোট তল হলো পাঁচটি। ঠিক আছে,
তবে পিরামিডের তলদেশ ত্রিভুজাকার বা বহুভুজাকার হতে পারে। ঠিক আছে, মানে তলদেশ ত্রিভুজও হতে পারে, বহুভুজ মানে কি 4-এর বেশি সংখ্যক বাহু মানে পঞ্চভুজও হতে পারে। এইবার দেখো যদি তলদেশ ত্রিভুজাকার হয়, দেখো এই যে পিরামিডটা আঁকা আছে এখানে, এই পিরামিডের কি ভূমিটা আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজাকার, তাহলে এই পিরামিডের আরেক নাম কি চতুস্তলক। তাহলে যে পিরামিডের ভূমিটা হবে ত্রিভুজাকার এবং পার্শ্বতলগুলো হচ্ছে ত্রিভুজাকার, সেই পিরামিডটাকে আমরা কি বলবো? চতুস্তলক। তাহলে এই পিরামিডের নাম হচ্ছে চতুস্তলক। চতুস্তলকের মোট তল কটি হলো? তাহলে 4টি হলো। তলদেশ কটি? 1টি, এবং পার্শ্বতল দেখো তলদেশ 1টি এবং পার্শ্বতল কটি হবে? 1টা, 2টো, ওই পাশে একটা আছে 3টি। তাহলে পার্শ্বতল 3টি হলো। চতুস্তলকের প্রতিটি তল, দেখো প্রতিটি তল কিরকম দেখতে? ত্রিভুজ ক্ষেত্র, তাই তো? এখানে লিখবে ত্রিভুজ। বোঝা গেছে? এবার আমরা কি করব না, পিরামিডটা আঁকার চেষ্টা করব। কিভাবে আমরা পিরামিড আঁকবো? দেখো একটা চতুর্ভুজ আগে আমরা আঁকবো। এইভাবে আমরা স্কেল দিয়ে একটা চতুর্ভুজ এঁকেছি। এরপর আমরা কি করব? পার্শ্বতলগুলো বলেছে ত্রিভুজাকৃতি হবে, তাহলে পার্শ্বতলগুলো আমরা ত্রিভুজাকৃতি করি। এইভাবে আমরা কি করেছি? এইটা একটা পিরামিড এঁকেছি, দেখো, যার ত্রিভুজাকৃতি পার্শ্বতল এবং ভূমিটা হচ্ছে একটা চতুর্ভুজ। তাহলে এটার কটা তল হলো? 1টা, 2টো, 3টে, 4টে পার্শ্বতল আর নিচে একটা চতুর্ভুজ, তাহলে 5টা। তাহলে এই পিরামিডের মোট 5টি তল আছে। আর যে পিরামিডের ভূমি হচ্ছে ত্রিভুজাকৃতি সেটাও আমরা আঁকবো। দেখো এইভাবে আমরা একটা ত্রিভুজ আঁকবো। এইভাবে তলদেশ যা ত্রিভুজাকৃতি হচ্ছে তার পার্শ্বতলগুলো ত্রিভুজাকৃতি। দেখো 1, এদিকে একটা, এটা একটা পার্শ্বতল, 1টা, 2টো, ওই পাশে একটা আছে 3টে, নিচে একটা আছে 4টে। তাহলে 4টে ত্রিভুজাকৃতি তল দ্বারা গঠিত এটা। তাহলে তিনটে হচ্ছে পার্শ্বতল ত্রিভুজাকৃতি, একটা হচ্ছে ভূমি হচ্ছে ত্রিভুজাকৃতি। দেখো এখানে বইতে লিখেছে তলদেশ 1টি এবং পার্শ্বতল হচ্ছে 3টি। চতুস্তলকের প্রতিটি তল ত্রিভুজ ক্ষেত্র, সেই জন্য এটার নাম কি না চতুস্তলক। এবার আমরা নিচের টেবিলটা ফিল আপ করবো। দেখো ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র, পিরামিডের ধরন কি না ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র হলে এক্ষুনি আমরা করেছি মোট তলদেশের সংখ্যা হবে 4টি। ধার সংখ্যা কটি হবে? দেখো ধার সংখ্যা গোনো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। ঠিক আছে, তাহলে ধার সংখ্যা কটি হলো? 6টি। শীর্ষবিন্দুর সংখ্যা কটি হবে? দেখো গোনো, 1টা, 2টো, 3টে, 4টে। তাহলে শীর্ষবিন্দু কটা হলো? 4টি। তলের ধরন কিরকম না সমতল, দেখতেই পাচ্ছি এগুলো সমতল, এটা সেই জন্য তলের ধরন হচ্ছে সমতল। এবার বলছে ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র হলে তল সংখ্যা কটি হবে? ওপরের ছবিটা দেখো, তলদেশটা চতুর্ভুজাকৃতি হলে তার তল সংখ্যা হবে 5টি। আমরা এটাতে লিখেছি 5টি, তাহলে তল সংখ্যা হবে 5টি। ধার সংখ্যা কটি হবে? গোনো, 1টা, 2টো, 3টে, 4টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে ধার সংখ্যা কটি হলো? 8টি। শীর্ষবিন্দুর সংখ্যা কটি হবে?
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা হলো 5টি। আর তলের ধরন কি রকম হবে? সমতল। পরের পাতায় যাও। এখানে দেখো এই যে ঘনবস্তুটা আঁকা আছে, এই ঘনবস্তুর নাম কি? এই ঘনবস্তুর নাম আমরা, এটা একটা আয়তঘন, সেই জন্য এই ঘনবস্তুর নাম আমরা বাক্স লিখব। এর মোট কটি তল? এর মোট 6টি তল আমরা জানি, আগে আমরা আয়তঘন পড়েছি তখন আমরা গুনে দেখেছি এর 6টি তল। তাহলে মোট কটি তল? 6টি তল। পার্শ্বতল কটি? গুনে নাও, 1 2 3 4। ঠিক আছে, তাহলে 4টি পার্শ্বতল, দুই প্রান্তে ওপরে নিচে, দুই প্রান্তে মানে কি ওপর নিচে কটা তল? এই একটা, এই একটা, তাহলে 2টি। তাহলে মোট 6টি তল হলো। এবার আমরা কি করব? দুই প্রান্ত ত্রিভুজাকৃতি, দেখো দুই প্রান্ত ত্রিভুজাকৃতি ও পার্শ্বতলগুলো আয়তকার, এটা একটা আয়তকার তল হলে এই ঘনবস্তুটার নাম কি হবে? না প্রিজম। এই ঘনবস্তুর নাম কি হবে? প্রিজম। তাহলে প্রিজম কাকে বলবো? দুই প্রান্ত ত্রিভুজাকৃতি এবং পার্শ্বতলগুলি আয়তকার হলে সেই ঘনবস্তুর নাম হবে প্রিজম। এই রকম আকৃতির কাঁচের ফলক আমরা দেখতে পাই। এর পার্শ্বতল কটি? দেখো এর পার্শ্বতল আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আয়তকার তল, এই যে ডট ডট লাইনটা দেয়া আছে এটা নিয়ে একটা আয়তকার তল হচ্ছে। আবার দেখো এদিকে এই দিকটা হলে আরেকটা আয়তকার তল হচ্ছে। তাহলে একটা, দুটো, আর সামনে এইটা 3টে। তাহলে পার্শ্বতল 3টি এবং দুই প্রান্তে দেখো 2টি ত্রিভুজাকার তল, তাহলে 2টি তল আছে। এই প্রিজমের মোট তাহলে কটি তল হলো? এই প্রিজমের তাহলে 5টি তল হলো। ঠিক আছে, এই প্রিজমের 5টি তল। প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার আর পার্শ্বতলগুলি আয়তকার হলে কি হবে? এই ছবিটা দেখো, বলেছে দুই প্রান্ত বহুভুজাকার। এই ছবিটাতে দুই প্রান্তের দুটো তল আমরা দেখতে পাচ্ছি। এর দুই প্রান্তে কটি তল? 2টি তল আমরা দেখতে পাচ্ছি, এই একটা তল, এই একটা তল। আর পার্শ্বতল কটা আমরা গুনবো? দেখো এই একটা তল, একটা, দুটো, এই ডট ডট লাইনটা নিয়ে 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে এর পার্শ্বতল কটি হলো? 6টি। তাহলে এর মোট তল কটি হলো? 8টি। 6টা পার্শ্বতল এবং দুই প্রান্তে দুটো তল, তাহলে মোট 8টি তল। এটাও একটা প্রিজম। সুষম আকৃতির ঘনবস্তু না অসম আকৃতির ঘনবস্তু, সেটা আমরা দেখব। দেখো ইট, বই, বল, আইসক্রিমের কোন, কৌটো, ফাঁপা নল ইত্যাদি ঘনবস্তু হচ্ছে সুষম আকৃতির ঘনবস্তু। তার মানে কি? এগুলোর প্রত্যেকটার একটা আকার আছে এবং আমরা তল সংখ্যা গুনতে পাচ্ছি, সেটা সমতল না বক্রতল সেটা আমরা বুঝতে পাচ্ছি, সেই জন্য এদেরকে আমরা বলছি সুষম আকৃতির ঘনবস্তু। কিন্তু এবড়ো খেবড়ো পাথরের টুকরো, মেঘ, এ দুটো জায়গাতে বসাও, ভাঙা কাঁচের টুকরো আর কি, বা ভাঙা বোতলের টুকরো, ভাঙা বোতল, কাঁচের বোতল ভাঙা। আর কি লিখতে পারো এখানে? মোচড়ানো হচ্ছে টিনের কৌটো, এটাও লিখতে পারো। এগুলো হচ্ছে অসম আকৃতির ঘনবস্তু। এরপরে আমরা নিচের উত্তরগুলো লিখব। ঘনক একটি বিশেষ ধরনের কি হবে? বেলন হবে না শঙ্কু হবে না আয়তঘন হবে গোলক হবে? কোনটা হবে? ঘনক একটি বিশেষ ধরনের আয়তঘন। টোপরের আকৃতি কি হবে? শঙ্কুর মতো। ঘনবস্তুর মাত্রা 3টি, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাই ঘনবস্তুর মাত্রা হচ্ছে 3। একটি আয়তঘন হলো কি হবে? একটা আয়তঘন, দেখো এখানে দিয়েছে জলের পাইপ, পেন্সিল, বাক্স, মার্বেল। তাহলে আয়তঘন কি হবে? যার 6টা তল থাকে, বাক্স। একটি থামের আকৃতি কি হবে? একটা থামের আকৃতি হবে চোঙ। ঠিক আছে, এটা নয়, একটা থামের আকৃতি হবে চোঙ, একটা থামের আকৃতি হবে চোঙ। লুডোর ছক্কা আকৃতির, লুডোর ছক্কা আকৃতির কি না ঘনক, লুডোর ছক্কা আকৃতির ঘনক। আচ্ছা, থামের আকৃতিটা তোমাদের দেখো এখানে কি আছে? ঘনক আছে, শঙ্কু আছে, চোঙ আছে, গোলক আছে। কি হবে?
চোঙ হবে একটা গোলা, থামটা চোঙের মতো দেখতে হয়। তোমাদের আমি দেখিয়েছি চোঙটা কীরকম, এরকম দেখতে চোঙটা। এই যে কৌটোটা দেখতে পাচ্ছ এরকম, থামগুলো সাধারণত এরকম হয়, ওপরটা গোল নিচটা গোল হয়, সাইডটা এরকম হয়, তাহলে এটা কি হবে? চোঙ। থামের আকৃতি চোঙ। লুডোর ছক্কা ঘনকের আকৃতি। এই দেখো লুডোর ছক্কা তোমরা দেখতে পাচ্ছ, এটা ঘনক আকৃতি আমরা দেখতে পাচ্ছি। এর সব দিকগুলো চতুর্ভুজাকার, সব দিকগুলো বর্গক্ষেত্রাকার, মানে 6টি তলিয়ে বর্গক্ষেত্রাকার, সেই জন্য এটাকে আমরা ঘনক বলছি। তারপরে দেখো আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম। শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্র। চোঙের বক্রতল কটি হবে? চোঙের বক্রতল একটি। পরের পাতায় যাও। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা গ্লাসের ছবি দেখতে পাচ্ছি। এই গ্লাস অনেকটা চোঙের আকৃতির কাছাকাছি। তেমনি একটা বাটির ছবি আমরা দেখতে পাচ্ছি। বাটিটা কি না অর্ধ গোলাকৃতি, অর্ধ গোলক। তোমরা পড়েছিলে, দেখো আগের পাতাতে আছে। এইখানে একটা বাটির ছবি দেয়া আছে দেখতে পাচ্ছ। এই যে বাটির ছবিটা, এটা হচ্ছে অর্ধগোলকের ছবি। এবার দেখো এটা একটা কি না ধানের মড়াইয়ের ছবি। এই ধানের মড়াইয়ের ওপরের অংশ শঙ্কু আকৃতির এবং নিচের অংশ চোঙ আকৃতির, নিচের অংশ চোঙ আকৃতির। মুখ খোলা টিন, এটা দেখতে পাচ্ছ একটা মুখ খোলা টিন। এটা কিসের মতো? আয়তঘন আকৃতির। মুখ খোলা টিন হচ্ছে আয়তঘন আকৃতির। কারণ কি এ দেখো এর পার্শ্বতলগুলো দেখতে পাচ্ছ আয়তকার। এটা একটা মুখ খোলা টিন আয়তঘন আকৃতির। বোতল আকৃতির, এটা কি চোঙের মতো। এবার দেখো আয়তঘনের প্রতিটি তল সমতল। আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত থাকে। ঘনকের প্রতিটি তল সমতল। ঘনকের প্রতিটি তল সমতল। ঘনকের দুটি উদাহরণ হবে, একটা হবে লুডোর ছক্কা, লুডোর ছক্কা, আর একটা হচ্ছে সুগার কিউব। তারপরে দেখো গোলকের একটি বক্রতল আছে, একটি বক্রতল থাকে। প্রিজমের পার্শ্বতলগুলি আয়তকার। পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজ হবে, ত্রিভুজাকার হবে। তোমরা কিন্তু বইতে লিখবে না, খাতায় লিখবে উত্তরগুলো। পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজাকার হবে। গ্লাস একটি চোঙ আকৃতির ঘনবস্তু। ঠিক আছে, গ্লাস চোঙ আকৃতির ঘনবস্তু। মার্বেল একটি গোলক। গোলকের একটি মাত্রা আছে। ঠিক আছে, তারপরে ঘনবস্তু কাকে বলে উদাহরণ দেই এবং আমাদের দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখি। এ দুটো কোশ্চেন তোমরা পারবে। ঠিক আছে, এটা তোমরা কমপ্লিট করবে। আজকে এই পর্যন্ত।